আসসালামু আলাইকুম। কেমন আছিস লক্ষ্মীরা তোরা সবাই? আশা করি যারা যারা এই মুহূর্তে আমাকে দেখতেছিস তারা সবাই ভালো আছিস, সুস্থ আছিস। এবং এই জায়গায় আমাকে তোরা একটু জানা, কে কোথায় থেকে এই চান মুখখানা দেখার জন্য চলে আসছিস। আমি সবসময় নিজেকে সুন্দর মনে করি, 16 বছর বয়স। তো একটু আমাকে বল যে হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা, তোরা আমার কথা সব ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছিস কিনা, অল আর ওকে কিনা। আজকেও আমরা আসলাম একটা ম্যাজিক্যাল কনসেপ্টের ক্লাস করার জন্য, যে হচ্ছে বরাবরের মতো। তো একটু দেখি আমার সাথে তোরা কে কে জয়েন করলি, এবং যারা যারা জয়েন করছিস তারা ছোট্ট করে একটা কাজ কর না, ছোট্ট করে একটা কাজ কর। সেটা হচ্ছে এই জায়গায় ওই শেয়ার অপশনে গিয়ে টুক করে শেয়ার করে দে, তাহলে তোদের বন্ধুরাও কিন্তু আজকের ক্লাসটা করতে পারবে। আর একটা কাজ করতে পারিস, একটু কষ্ট হবে আমি জানি, তারপরেও ভাইয়া যেহেতু করতে বলতেছে, আর বন্ধুদের ইয়ার দিকে চিন্তা করে সবাই একটু বন্ধুদের মেনশন করতে থাক। 4 জন 5 জন করে যে কয়জন পারিস আসবি, যার ভাইয়ের প্রতি ভালোবাসা যেরকম, বন্ধুর প্রতি ভালোবাসা যেরকম, এটার উপর ভিত্তি করে যে যতটুকু পারিস বন্ধুদের একটু মেনশন কর। আজকে আমরা ইনশাআল্লাহ একটা অসম সুন্দর জাদুকরি একটা ক্লাস করব, চেষ্টা করব স্পেশাল কিছু দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো অলরেডি আমাদের সাথে অনেকে জয়েন করছে, পূজা জয়েন করছে আমাদের সাথে। কেমন আছিস পূজা? আমাদের সাথে ওয়াহিদুজ্জামান রায়হান জয়েন করছে। আমি ভালো আছি রে লক্ষ্মী, তুই কেমন আছিস? একটু ক্লাসটা শেয়ার কর, বন্ধুদের একটু মেনশন কর। তৃষা কেমন আছিস লক্ষ্মী? তো আমাদের সাথে নূর গনি মাহিন জয়েন করছে, মানে মনে হয় ফার্স্ট ক্লাস। আর এই অপু ভাই, হ্যাঁ ভাই, এই যে অপু ভাইয়ের জন্য, এটা আমাদের সেই সবার প্রিয় অপু ভাইয়ের জন্য। প্রসেনজিৎ দাস, প্রসেনজিৎ লক্ষ্মী কেমন আছিস? তো আমাদের সাথে রিয়া জয়েন করছে বরাবরের মতো। আমাদের সাথে রাকিব চলে আসছে, শাপলা চলে আসছে আমাদের সাথে। ওয়াও, দ্যাটস গ্রেট। আমাদের সাথে সাব্বির আছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস হবে, অবশ্যই ক্লাস হবে। একটু সবাই বন্ধুদের মেনশন করো। নাইম, অনেকদিন পর, কই থাকিস তুই? এখানে তোরা প্রত্যেককে একটা কাজ কর, ক্লাসটা শেয়ার কর। ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লেখ ডান। তোরা সবাই ক্লাসটা শেয়ার করলে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ আজকে। এবং আমাকে একটু বল, আজকে তোরা কি পড়বি? ফিজিক্স, আমরা তো এর আগের ক্লাস ফিজিক্স পড়ছি গতকালকে। আজকে কি ফিজিক্স পড়বো না ম্যাথ পড়বো? একটু বলো যে কি পড়বো, কোন জায়গা থেকে কিছু ম্যাজিক্যাল কনসেপ্ট দেখতে চাস তোরা, আমাকে একটু জানা। আমাদের সাথে শান্তিদা আছে আজকে। আমি ভালো আছি জয়। আচ্ছা, আমাদের সাথে ঋত্বিক আছে। ওকে, ম্যাথ পড়বো, দ্যাটস গ্রেট। আচ্ছা ঠিক আছে, একজন বলছে ম্যাথ, নাফিস বলছে ফিজিক্স পড়বো, সানজিদা বলছে ম্যাথ পড়বো। ওকে ওকে, আচ্ছা দেখি কে কি কি পড়তে চাও, জানাতে থাকো। আমরা এখন আস্তে আস্তে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো সবাই একটা কাজ করো, ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান। আজকে খেলা হবে, মেজাজ সুন্দর আছে। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম যে হচ্ছে ম্যাথ জয়যুক্ত হয়েছে, ম্যাথ জয়যুক্ত হয়েছে, ম্যাথ জয়যুক্ত হয়েছে। তাহলে আমরা ম্যাথের কি করতে পারি? আচ্ছা, আমরা আজকে একটা কাজ করি, আমরা দ্বিপদী বিস্তৃতি করি। দ্বিপদী বিস্তৃতি দেখি। ওকে, দ্বিপদী বিস্তৃতি, কারণ ম্যাথের বীজগণিত অংশে আমরা যে চ্যাপ্টারটাকে সবচেয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। তো আজকে আমরা দেখব যে এই দ্বিপদী বিস্তৃতিকে উপায়ে ভাঁজ করে দেওয়া যায় কিনা। সবাই আমাকে একটু বলতে থাকো যে সবাই রেডি কিনা। সবাই যদি রেডি থাকো তাহলে আমরা ইনশাআল্লাহ এখন শুরু করে দেব দ্বিপদী বিস্তৃতির খেলা। ইয়া, দিস ইজ অফ। ওকে, রেডি, 1 2 3। এখন আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি দ্বিপদী বিস্তৃতি বলতে কি বোঝায়। এই যে
আমি লিখলাম সাপোজ 2x - 3y টু দি পাওয়ার 7, এই দ্বিপদী বিস্তৃতি বলতে বোঝায় আমাদের যে এখানে ব্র্যাকেট থাকবে, এই ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ থাকবে। খুব ভালো করে বোঝো, দ্বিপদী বিস্তৃতি হতে গেলে এই ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ থাকতে হবে। মানে আমরা নরমালি দ্বিপদী বিস্তৃতির যে সূত্রগুলো ফেলবো, সেই সূত্রগুলো ফেলতে গেলে আমার এর ভিতরে দুইটা পদ থাকতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি করব ইনশাআল্লাহ। আমি তোমাকে কথা দিচ্ছি, পুরো দ্বিপদী বিস্তৃতিতে তুমি কোনো সূত্র পাবে না ইনশাআল্লাহ। পুরো দ্বিপদী বিস্তৃতি আমরা করে কমপ্লিট করব কোনো প্রকার সূত্র ছাড়া। বিশ্বাস রাখো বুকের ভেতর, আস্থা রাখো ভাইয়ার উপর, ইনশাআল্লাহ সূত্র ছাড়া খেলে দিতে পারবে পুরো দ্বিপদী অধ্যায়টাকে। সেই খেলে দেওয়ার জন্য তোমরা প্রত্যেককে রেডি কিনা আমাকে একটু জানাতে থাকো। দেখো, এই দ্বিপদী বিস্তৃতি বলতে হইতে গেলে কি হইতে হবে, এই ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ থাকতে হবে। যেমন আমি যদি লিখি x² এই জায়গায় x² -2 প্লাস 1/x² টু দি পাওয়ার 20, দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে কয়টা পদ আছে? তিনটা পদ আছে। যেহেতু ব্র্যাকেটের ভিতরে তিনটা পদ আছে, তার মানে এই দ্বিপদী বিস্তৃতির কনসেপ্টে আমি এটাকে প্রথম অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে দ্বিপদী বিস্তৃতির কনসেপ্ট অ্যাপ্লাই করতে গেলে এই তিনটা পদকে আগে কয়টা পদ বানাইতে হবে? অবশ্যই দুইটা পদ বানাইতে হবে। এখন আমি দুইটা পদ বানাই, দেখো x² - 2x * 1/x যোগ 1/x হোল স্কয়ার, এরপরে আমরা কি লিখছি টু দি পাওয়ার 20। এখন দেখো কোনো পরিবর্তন হয় নাই, a² - 2ab + b²। এখন x আর x কাটা, তাহলে এখানে 2 এর জায়গায় কিন্তু 2ই আছে। এখন আমরা কি লিখতে পারবো? x - 1/x হোল স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 20। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণন হয়। খুব ভালো করে লেখো সবাই, পাওয়ারে পাওয়ারে গুণন হয়। তাহলে ক্যালকুলেশন করলে এটা কত আসছে? x - 1/x টু দি পাওয়ার 40। এখন তুমি একটা জিনিস যদি তুমি খুব ভালো করে খেয়াল করো, যে এই জায়গায় আমি যদি লিখি a + b হোল কিউব, এটাকে দ্বিপদী বিস্তৃতি বলা যাবে কি যাবে না? হ্যাঁ, অবশ্যই আমরা এটাকে দ্বিপদী বিস্তৃতি বলতে পারবো। কেন না? কারণ এর ভেতরে দুইটা পদ আছে। কিন্তু ভেতরে যদি একটি দুইয়ের অধিক পদ থাকে, তাহলে প্রথমে ওই পদগুলোকে আমি কয়টা পদ বানাই নেব? দুইটা পদ বানাই নেব। এখন কিন্তু এটা দ্বিপদী বিস্তৃতির কনসেপ্টে ফেলা যাবে। সবাই আমাকে বলো, এই পর্যন্ত প্রত্যেককে বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে দ্বিপদী বিস্তৃতির খেলা আমরা শুরু করতে পারবো। এইটুকু সবার ক্লিয়ার হইতে হবে। তো আমাদের সাথে অনেকটা অলরেডি জয়েন করছিস, তো যারা জয়েন করছিস তারা যদি কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিস, তাহলে আরো অনেক ফ্রেন্ড কিন্তু তোদের জয়েন করতে পারবে, তারাও ক্লাসটা করতে পারবে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমি বলছি আমরা পুরো দ্বিপদী বিস্তৃতি করব, কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করব না। তো এটার জন্য তোমাকে কিছু বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। দেখো, এই দ্বিপদী বিস্তৃতির বৈশিষ্ট্যটা কি? আমি যদি এই দ্বিপদী বিস্তৃতির যে কোনো পদ বের করতে চাই, তাহলে আমার নিয়ম হলো পরে যে পদটা থাকবে, খুব ভালো করে বুঝিও ভাইয়া। আমি এখন এই 2 মিনিট যা পড়াবো, এই 2 মিনিট বুঝলে তুমি পুরো দ্বিপদী বিস্তৃতির সব অঙ্ক করতে পারবে। সুতরাং এই 2 মিনিট আজকের ক্লাস একদম লাস্ট পর্যন্ত থাকো। এই 2 মিনিটের পড়া তুমি যদি বোঝো, তুমি দ্বিপদী বিস্তৃতির যে কোনো অঙ্ক করতে পারবে। সুতরাং থাকতে হবে একদম ক্লাসের শেষ পর্যন্ত। দেখবে সব অঙ্ক আমি একটা কমন বৈশিষ্ট্য ফেলে সব অঙ্ক একদম ধপাধপ করে ফেলবো। এবার আমি সেই বৈশিষ্ট্যটা বলতে যাচ্ছি। দেখো, শুরুতে এই যে পরে যে পদটা থাকবে সেই পদটা লিখবে। এখন -3y, এইটার পাওয়ার দিবে হলো r। খুব ভালো করে বুঝিও, এইটার পাওয়ার দিবে হচ্ছে r। আর এরপরে তার সামনে লিখবে তার আগের যে পদটা থাকবে, অর্থাৎ কি 2x, এইটার পাওয়ার দিবে এই জায়গায়, এই যে আমার এখানে যেটা পাওয়ার 7 - r। খুব ভালো করে বুঝিও। এখন এটা সমান কি হবে? দেখো, আর সামনে কি হবে? দেখো, সামনে হবে এই যে আমার পাওয়ার, এখানকারটা পাওয়ার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই যে দুইটা পাওয়ার থাকবে, এই দুইটা পাওয়ার ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল 7 - r ফ্যাক্টোরিয়াল। যেমন আমি যদি আরেকটা জিনিস লিখি, যেমন আমি যদি বলি
2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x টু দি পাওয়ার 9। তাহলে এইটার যে কোনো পদ কি হবে, খুব ভালো করে বুঝিও। এইটার যে কোনো পদ কি হবে, এইটার যে কোনো পদ হবে এই যে পরের পদ 1/3x, এইটার পাওয়ার হলো r। এরপরে কাজটা কি, এইটার পাওয়ার 2x, এইটার পাওয়ার হবে এখানকারটা মাইনাস r। আর এর সামনে সহগটা কত, এর সামনে সহগটা হলো এইটা ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই পাওয়ার ফ্যাক্টোরিয়াল আর এই পাওয়ার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 9 মাইনাস r ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত তোমরা প্রত্যেককেই বুঝতে পারছো কিনা, সবাই আমাকে একটু জানাও যে এই পর্যন্ত তোমরা প্রত্যেককেই বুঝতে পারছো কিনা। এখন আমরা খেয়াল করি যে যদি এই পর্যন্ত বুঝে থাকো, এবার আমি কতগুলা বৈশিষ্ট্য বলবো। যেমন আমরা a প্লাস b হোল কিউব সমান কি লিখতে পারি, a প্লাস b হোল কিউব সমান লেখা যায় a কিউব যোগ 3a স্কয়ার b যোগ 3ab স্কয়ার যোগ b কিউব, এটা লেখা যায়। এখন আমরা আসি ফার্স্ট অফ অল বৈশিষ্ট্যগুলোর যে কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আমরা একটু একটু করে কথা বলি। যে ধরো দেখো এই যে এইটা আর এইটা, অর্থাৎ এটার পাওয়ার আর এটার পাওয়ার, এই দুইটা পাওয়ারের যোগফল হবে, এই দুইটা পাওয়ারের যোগফল হবে এইটার পাওয়ারের সমান সব সময়। এই দুইটা পাওয়ারের যোগফল হবে এইটার পাওয়ারের সমান, এই কারণে এটা হচ্ছে r, এটা হলো 7 মাইনাস r। এখন এরপরে সহগ হিসেবে কি থাকবে, উপরে হলো 7 মানে এইটার পাওয়ার ফ্যাক্টোরিয়াল আর 7 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। এখন তোমাকে বুঝতে হবে হলো r এর মান কত হবে। r এর মান শূন্য হতে শুরু হবে, তাহলে r এর মান শূন্য হতে শুরু হবে। এখন এভাবে কত পর্যন্ত যাবে, তাহলে শূন্য হতে শুরু হয়ে কত পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত শুরু হয়ে যতক্ষণ না পর্যন্ত প্রথমটার পাওয়ার শূন্য হয়। ঠিক আছে, তাহলে r এর মান শূন্য হতে শুরু হবে, আবার কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত প্রথমটার পাওয়ার শূন্য হয়। এবার আরেকটা জিনিস মনে রাখতে পারো, r এর মান হবে যততম পদ তার চেয়ে এক কম, এই দুইটা কথা একটু মনে রাখবা। r এর মান হবে যততম পদ তার চেয়ে এক কম। সবাই একটু লেখো, r এর মান যততম পদ তার চেয়ে এক কম। লেখো, r এর মান যততম পদ তার চেয়ে এক কম। লিখতে থাকো সবাই, r এর মান যততম পদ তার চেয়ে এক কম। এখন আমরা মেইন পড়ায় ঢুকবো। এখন আস্তে আস্তে দেখো যে ধরো এই জায়গায় আমি যদি চিন্তা করি, খেয়াল করো, তাহলে এখানের পদটা কি, এখানের পদ হলো প্রথমে b এর পাওয়ার হলো r, তাহলে b এর পাওয়ার কত থেকে শুরু হবে, শূন্য। আর এর পাওয়ার তাহলে কত হবে, দুইটার যোগফল কত হবে, 3। সামনে কত হবে, সামনে হবে সর্বোচ্চ পাওয়ার ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে কত হবে, নিচে হবে দুইটা পাওয়ারের ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি r এর মান শূন্য থেকে শুরু করলাম। এবার এর পরের পদটা কত, আমরা এখানে আগে লিখি যে পদটা হলো b টু দি পাওয়ার r a টু দি পাওয়ার 3 মাইনাস r, আর সামনে হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমার কনসেপ্ট। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এর পরের পদটা কি, r এর মান শূন্য বসাইছি, তাহলে এবার আমি r এর মান 1 বসাবো, r এর মান 1 বসাবো। এবার এর পাওয়ার কত হবে, দুইটা পাওয়ারের যোগফল হবে 3, তাহলে এখানে হবে হলো 2। সামনে তাহলে কত হবে, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল যোগ এর পরের পদটা কত হবে,
তাহলে r এর মান 1 ছিল, তাহলে এখানে হবে r এর মান 2। তার মানে 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে r এর মান। খেয়াল করো এই জায়গায় এখানে a পাওয়ার তাহলে কত হবে, দুইটার যোগফল হবে 3, সামনে হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল। এর পরেরটা কত হবে b টু দি পাওয়ার 3, মানে r এর মান তোমার এক এক করে বাড়বে। a পাওয়ার কত 0, এর পাওয়ার 0, তাহলে উপরে হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আমি বলছি প্রথমটার পাওয়ার যদি শূন্য হয়ে যায় তাহলে আমার কিন্তু আর আগানো লাগবে না। এখন এবার তুমি একটা জিনিস চিন্তা করো যে দেখি আমি কি পাই, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, তাহলে এইটা হলো a কিউব যোগ 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইটা সমান হলো 3 a স্কয়ার b যোগ 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হলো 3 a b স্কয়ার যোগ 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা হলো 1, তাহলে এটা হলো b কিউব। দেখো এবার আমরা বিস্তৃত করে আগের জিনিসটা পাইছি কি পাই নাই, আমরা আগের জিনিসটা পেয়ে গেছি। তাহলে আগের জিনিসটা যদি পেয়ে যাই তাহলে আমাদের কনসেপ্টটা কি ঠিক আছে না কি ঠিক নাই, এটা আমাকে একটু জানাও। সবাই আমাকে একটু জানাতে থাকো যে এই কনসেপ্টটা আমাদের তাহলে ঠিক আছে কি ঠিক নাই। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। তাহলে r এর মান কত থেকে শুরু হবে, r এর মান 0 থেকে শুরু হবে যতক্ষণ না পর্যন্ত এই প্রথমটার পাওয়ার, খুব ভালো করে বুঝিও, আমার প্রথমে যে অংশটা থাকবে এইটার পাওয়ার 0 না হয় ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। দেখো আমরা আবার একটু রিপিট করতেছি। তাহলে আমার নিয়মটা কি ছিল এখানে, তাহলে এটার মানে বেসিক লজিকটা কি ছিল, দ্বিতীয়টার পাওয়ার হবে r আর প্রথমটার পাওয়ার হবে এই যে 3 বিয়োগ r, অর্থাৎ এই দুইটার যোগফল হবে পাওয়ারের সমান 3 এর সমান। আর সামনে কত হবে, এই পাওয়ার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই দুইটা পাওয়ার ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন তাহলে আমি প্রথমে r এর মান কত থেকে শুরু করব, 0 থেকে শুরু করব। একটা জিনিস চিন্তা করো যে r এর মান 0 থেকে শুরু করব, তাহলে এখানে b এর পাওয়ার 0, তাহলে দুইটার পাওয়ারের যোগফল হইতে হবে 3, তাহলে a এর পাওয়ার কত হইতে হবে 3, আর সামনে কি হবে 3 ফ্যাক্টোরিয়াল আর এই দুইটা পাওয়ার ফ্যাক্টোরিয়াল দিলাম। তারপরে b এর পাওয়ার 0 থেকে এবার কত হবে 1, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটার পাওয়ার কত হওয়া লাগবে 2, তাহলে এই জায়গায় 3 ফ্যাক্টোরিয়াল এই দুইটা পাওয়ার ফ্যাক্টোরিয়াল। এই সিস্টেমটা অ্যাপ্লাই করে দেখলাম আমি আলটিমেটলি কি পেলাম, a কিউব যোগ 3a স্কয়ার b যোগ 3ab স্কয়ার যোগ b কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্রটাই পেয়ে গেলাম। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে কনসেপ্টটা শিখছি সেই কনসেপ্টটা ঠিক আছে। সবাই আমাকে বলো এখন প্রত্যেকটা জিনিস তোমার কাছে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি দ্বিপদী বিস্তৃতির যে কোনো অঙ্ক এখন দেখার সাথে সাথে উত্তর করে দিতে পারবে। আমি তোমাকে অভয় দিয়ে বলছি যে কোনো অঙ্ক এখন তুমি নিশ্চিতভাবে করে দিতে পারবে। তাহলে চলো আমরা এক এক করে সেই অঙ্কগুলো একটু করার চেষ্টা করি। এখানে তুমি আরেকটা জিনিস খেয়াল করো, দেখো r এর মান 0 থেকে শুরু করে, দেখো এই জায়গায় b পাওয়ার 3, এই জায়গায় এখানে এটা কত 3, দেখো 0 থেকে শুরু করে 1 পর্যন্ত কয়টা পদ আছে, দুইটা। তাহলে 0 থেকে শুরু করে এই জায়গায় তোমার মনে করো যে 1 2 3 4 5, তাহলে কয়টা পদ আছে 6টা, 0 থেকে 5 6টা পদ আছে। তার মানে 0 থেকে শুরু করে যত পর্যন্ত যাবে পদ সংখ্যা হবে তার চাইতে এক বেশি, 0 থেকে শুরু করে যত পর্যন্ত যাবে মোট সংখ্যা হবে তার চাইতে এক বেশি। তাহলে আমরা দেখলাম r এর মানটা 0 থেকে শুরু করে আমার n পর্যন্ত যাচ্ছে, মানে এখানে তো পাওয়ারটা n যদি চিন্তা করি, এই পাওয়ারটা যদি n পর্যন্ত চিন্তা করি, যেমন এখানে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত যাচ্ছে, তার মানে এখানে টোটাল এইরকম পদ আছে কয়টা 4টা। তাহলে এখানে যদি পাওয়ার যদি n হইতো a প্লাস b টু দি পাওয়ার n এবং n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতো, n যদি n ইকুয়াল টু ধনাত্মক পূর্ণ সংখ্যা,
পূর্ণ সংখ্যা, তাহলে এখানে কয়টা পদ থাকতো? এখানে পদ থাকতো হচ্ছে n+1 টা, n+1 টা পদ থাকতো। তাহলে আমি যদি বলি 2x 3y⁷ এই দ্বিপদী বিস্তৃতিতে কয়টা পদ আছে? তাহলে দেখো তোমার এইখানে r এর মানটা তখন কত থেকে কত পর্যন্ত যাইতো? 0 থেকে 7 পর্যন্ত যাইতো। তার মানে এখানে পদ থাকবে কয়টা? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে তাহলে পদ থাকবে কয়টা? 0 থেকে 7, তার মানে কয়টা পদ থাকবে? আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। এখন এই জায়গায় তুমি আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস, তাহলে আমরা দেখলাম n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে পদ সংখ্যা হয় n+1, কিন্তু n এর মান যদি a+b⁻³ হইতো তাহলে আমার নিয়ম কি দেখো, খুব ভালো করে বুঝিও। প্রথমটার পাওয়ার 0 থেকে শুরু হবে, প্রথমটার পাওয়ার 0 থেকে শুরু হবে, তাহলে a এর পাওয়ার কত হবে? -3। হ্যাঁ, তারপরে পদ খেয়াল করো, তারপরে পদটা কত হবে? আমি সহগ কত এটা লিখতেছি না, তারপরে পদটা হবে b এর পাওয়ার 1, তাহলে a এর পাওয়ার হবে -3 - 1, কারণ এই দুইটার যোগফল কি হওয়া লাগবে? -3 হওয়া লাগবে। অর্থাৎ প্রথমটার পাওয়ার দ্বিতীয়টার পাওয়ার 1 করে বাড়বে আর প্রথমটার পাওয়ার 1 করে কমবে। এখন তারপরটা কি হবে? এটা হবে b⁻2 আর এটা হবে a⁻³ - 2, তারপরটা হবে b⁻3, এখানে লিখি b⁻3, এটা হবে -3 - 3। এখন তারপরটা হবে b⁻4, এটা হবে a⁻³ - 4। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, এভাবে কত পর্যন্ত যেতে হবে? এভাবে তোমার ততক্ষণ পর্যন্ত যেতে হবে যতক্ষণ না পর্যন্ত প্রথমটার পাওয়ার 0 হয়। খুব ভালো করে বুঝিও, যতক্ষণ না পর্যন্ত প্রথমটার পাওয়ার 0 হয়। এখন আমার প্রশ্ন দেখো, এইটাই দেখো, এর পাওয়ার কত? -6, এখানে কত? এর পাওয়ার -7, এর পাওয়ার -5, এর পাওয়ার -6, এর পাওয়ার -7, এবং কন্টিনিউয়াসলি তারপরটা কত হবে? -8, এর পাওয়ার -8, তারপরটা -9, তারপরটা -10। তাহলে চিন্তা করে দেখো তো দেখি, এখানে কি কোনোভাবে এর পাওয়ার 0 হওয়া সম্ভব? আমাকে একটু কমেন্ট করে বলো যে প্রথমটার পাওয়ার কি তাহলে কোনোভাবে 0 হওয়া সম্ভব? তাহলে আমরা দেখতেছি এখানে প্রথমটার পাওয়ার কোনোভাবেই 0 হওয়া সম্ভব না। তার মানে এই দ্বিপদী বিস্তৃতিকে আমি যদি ভাঙতে থাকি তাহলে আজীবন এটা বাড়তেই থাকবে। তাহলে এই দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা কত হবে? তাহলে আমরা বুঝলাম এই দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা হবে অসীম, কারণ এভাবে কিন্তু চলতেই থাকবে। এরপরে পদটা হবে b⁵ a⁻³ - 5, এভাবে চলতেই থাকবে। তার মানে আমি বুঝলাম এখানে n এর মানটা যদি ঋণাত্মক হয়, n এর মানটা যদি ঋণাত্মক হয় তাহলে পদ সংখ্যা হয় অসীম। তাহলে n যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক, তাহলে পদ সংখ্যা হয় হলো অসীম, পদ সংখ্যা হবে অসীম। এখন তুমি আরেকটা জিনিস চিন্তা করো, আমি n এর মানটা এবার চিন্তা করব ভগ্নাংশ, হাফ। ভগ্নাংশ হলেও তুমি খেয়াল করো, প্রথমটার পাওয়ার হবে b⁻0 a⁻½ এখন তারপরে পদটা কি হবে? b⁻1 a⁻½ - 1। হ্যাঁ, তারপরে পদটা কি হবে দেখো, তারপরে পদটা হবে b⁻2 a⁻½ - 2। অনুরূপ ভাবে তুমি এখানেও খেয়াল করবা, 0 হইতে গেলে তো হাফ মাইনাস হাফ যোগ, হাফ মাইনাস হাফ হইতে হবে, কিন্তু এখানে কখনোই তুমি হাফ মাইনাস হাফ পাবা না। ½ - 2 হবে, ½ - 3, ½ - 4, ½ - 5। তার মানে এই ক্ষেত্রেও কখনো প্রথমটার পাওয়ার কত হবে না? 0 হবে না। আর যেহেতু প্রথমটার পাওয়ার কখনো 0 হবে না, তার মানে এই যে সকল বিস্তৃতির n এর মান ভগ্নাংশ, সে সকল বিস্তৃতিতেও পদ সংখ্যা কত হবে আমাকে একটু কমেন্ট করে জানাও। যে সে সকল বিস্তৃতিতেও পদ সংখ্যা কত হবে আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা দেখলাম যে সবাই উত্তর করতেছো यस। তার মানে আমরা আরেকটা জিনিস বুঝলাম, n এর মানটা ঋণাত্মক হোক বা ভগ্নাংশ হোক, তাহলে আমাদের পদ সংখ্যা হবে অসীম।
তাহলে তোমরা একটু উত্তর দাও তো দেখি। আমি যদি বলি 2x 3y টু দি পাওয়ার -7, তাহলে এই বিস্তৃতির পদ সংখ্যা কত? আমাকে বলো যে এই বিস্তৃতিকে ভাঙলে কয়টা পদ পাওয়া যাবে? 4 3x টু দি পাওয়ার হাফ। এই বিস্তৃতিকে ভাঙলে কয়টা পদ পাওয়া যাবে? 3 2x টু দি পাওয়ার 9। এটাকে ভাঙলে কয়টা পদ পাওয়া যাবে? অর্থাৎ 1 নম্বরটার উত্তর কত, 2 নম্বরটার উত্তর কত, 3 নম্বরটার উত্তর কত? यस, সবাই সঠিক উত্তর দিচ্ছ। তাহলে দ্যাটস গ্রেট। আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন সঠিক উত্তর দিচ্ছে, কিন্তু তারা কেউ জানতেছে না তারা একটু পরে কি দেখতে যাচ্ছে। অসম্ভব সুন্দর কিছু ফিলিংস এখন তোরা পেতে থাকবি, খুব সুন্দর সুন্দর ফিলিংস। তার আগে আমাকে একটু উত্তর করে দে যে হচ্ছে 1 নম্বরটার উত্তর কত, 2 নম্বরটার উত্তর কত, 3 নম্বরটার উত্তর কত? यस, 1 আর 2 সবার সঠিক উত্তর দিছিস, কেউ ভুল করিস নাই। এটার পদ সংখ্যা হবে ইনফিনিটিভ, এটার পদ সংখ্যা হবে ইনফিনিটিভ, এটার পদ সংখ্যা হবে 10। এখন খেলা জমবে, খেলা হবে। শুনো ভাইয়া, বলো সবাই একটা লাইন লেখো। বলো বলো দ্বিপদী বিস্তৃতিকে ফু দিয়ে উড়াই দেব। লেখো সবাই, দ্বিপদী বিস্তৃতিকে ফু দিয়ে উড়াই দেব। সবাই একটা ফু দাও, ফু দাও। দেখো অঙ্ক এবার কিভাবে উড়ে যায়। এতটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি অবশ্যই দ্বিপদী বিস্তৃতিকে এখন ফু দিয়ে উড়াই দিতে পারবা, যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ। আমি কিন্তু এখন পর্যন্ত তোমাদেরকে কোনো সূত্র দেই নাই। क्वेश्चन नंबर 1, 2x 3y to the power 7 বিস্তৃতির শোনো, এখন আমরা একটা একটা করে অঙ্ক করি। তাহলে আমার নিয়ম হচ্ছে প্রথমে তাহলে আমার বিস্তৃতিটা কত? 2x 3y টু দি পাওয়ার 7। এইটা হচ্ছে আমার বিস্তৃতি। তাহলে আমি প্রথমে কি লিখব? আমার নিয়মটা ছিল আমি প্রথমে 2 নম্বর পদটা লিখব, -3y লিখব, এরপরে আমি 2x লিখব। এখন তুমি খেয়াল করবা কোন জায়গায়? তুমি খেয়াল করবা দ্বিতীয় পদে। এখন দ্বিতীয় পদে কি আছে? y। এখন তোমাকে কি বের করতে বলছে? x³ y টু দি পাওয়ার, তোমাকে কি বের করতে বলছে? x³ y টু দি পাওয়ার 4 এর সহ, y টু দি পাওয়ার 4 এর সহ। এখন তুমি চিন্তা করো y টু দি পাওয়ার 4 পাইতে গেলে এখানে কত হওয়া লাগবে? বলো আমাকে একটু কমেন্ট করে বলো। y টু দি পাওয়ার 4 পেতে গেলে এখানে কত হওয়া লাগবে? অবশ্যই অবশ্যই y টু দি পাওয়ার 4 পেতে গেলে এখানে 4 পাওয়া লাগবে। আমরা জানি যে হচ্ছে এই পাওয়ার আর এই পাওয়ারের যোগফল কত হবে? এই পাওয়ার আর এই পাওয়ারের যোগফল হইতে হবে 7। তাহলে যেহেতু যোগফল 7 হইতে হবে, তাহলে এখানে কত থাকা লাগবে? 3। আবার অন্যভাবেও চিন্তা করতে পারো, এখানে r এখানে n r, তাই না? তাহলে যেভাবে চিন্তা করো কোনো সমস্যা নাই। তাহলে এখানে হবে 3। এবার আমার কাজ কি বসানো? সহগ বসানো। আর সহগ বসানোর নিয়মটা কি? আমার উপরে বসবে হবে সর্বোচ্চ পাওয়ার ফ্যাক্টরিয়াল, তার মানে এই যে এইটা এখানে 7 ফ্যাক্টরিয়াল, আর নিচে কি হবে? এই দুইটা পাওয়ারের ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল। আমার অঙ্ক কিন্তু শেষ, কেল্লা ফতে। এখন আমি একটু কি বের করতে বলছে সেই দিকে তাকাবো। আমাকে বের করতে বলছে হলো সহগ। এখন সহগ কাকে বলে? লেখো
চলক ছাড়া যা থাকে তাই সহজ। লেখো সবাই কমেন্টে, চলক ছাড়া যা থাকে তাই সহজ। তাহলে আমার এখানে চলকটাকে কে? চলক হচ্ছে x আর y। একটু নীল কালিতে দেখাই না ভাইয়া, যে চলক হচ্ছে x আর y। তাহলে x আর y, তাহলে এই দুইটা ছাড়া যা যা আছে সবই সহজ। তাহলে আমার आंसर কত? তাহলে আমার आंसर হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 3। আমি তো x নেব না, কারণ আমাকে সহগ বের করতে বলছে। আর এখানে কত? -3 টু দি পাওয়ার 4। কেন y নেব না? y তো চলক। তাহলে এটাই হবে আমার आंसर। সবাই আমাকে বলো যে বুঝতে পারছো কিনা, কেমন ফিল করলা? যদি এমন তোমার ফিলিংসটা একটু কমেন্টে জানাই দাও। অঙ্ক কমপ্লিট। এই সঙ্গে অনেক এক সেকেন্ড পর কমেন্ট করতেছে না, এক সেকেন্ড পর কমেন্ট করতেছে, ইয়ে দিতে যাচ্ছে ইসলাম করতেছে। এবার আমরা যে কাজটা করব, এইবার তোমাকে বের করতে বলছে x স্কয়ার y টু দি পাওয়ার 5 যুক্ত পদ। তাহলে আমার নিয়মটা কি ছিল? ঠিক একই ভাবে একই কাজ করব। প্রথমে লিখব দ্বিতীয় পদটা, অর্থাৎ -3y টু দি পাওয়ার -3y, আর এখানে হলো 2x। এখন আমাকে বলো যে হচ্ছে y টু দি পাওয়ার 5 পাইতে হবে, y টু দি পাওয়ার 5। তাহলে এখানে কত হওয়া লাগবে? 5। এখানে যদি 5 হয়, দুইটার যোগফল কত? দুইটার যোগফল তো 7। তাহলে এখানে কত হতে হবে ভাইয়া বলো? এখানে দুইটার যোগফল হতে হবে 7। এখানে যেহেতু 5 দিয়ে দিছি, তাহলে আমার এখানে কত দিতে হবে ভাইয়া? আমার এখানে দিতে হবে হলো 2। এখন আমার উপরে কত ফ্যাক্টোরিয়াল? আমার উপরে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল। আর নিচে হবে কোনটা? নিচে হলো এই দুইটা পাওয়ারের ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি খেয়াল করো, তোমাকে কি বের করতে বলছে? x স্কয়ার y টু দি পাওয়ার 5 যুক্ত পদ। তাহলে আমি তো পদটাই বের করে ফেলছি, তার মানে এটাই আমাদের आंसर। সবাই আমাকে বল, বুঝতে পারছো কিনা, কেমন ফিল করতেছো আমাকে একটু কমেন্ট করে জানাও। এখন আমরা পরের অঙ্কটা করব ভাইয়া। এই জায়গায় বলছে চতুর্থ পদ। এত কিছু বোঝার তো আমার দরকার নাই, আমি সহজে বুঝে যাই যেটা দ্বিতীয়টা লিখতে হবে, তার পাওয়ার দিতে হবে, প্রথমটা লিখতে হবে, তার পাওয়ার দিতে হবে। উপরে হবে কোনটা? উপরে হবে আমাদের সর্বোচ্চ পাওয়ার ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত আগে লিখে দেই। এই চতুর্থ পদ, এখানে এইটার পাওয়ার কত? r। আর r এর মান কি হয়? r মানে হলো দ্বিতীয়টার পাওয়ার। r এর মান হয় যততম পদ তার চাইতে এক কম, যততম পদ তার চাইতে এক কম। তাহলে যেহেতু এখানে চতুর্থ পদ, তাহলে এই যে দ্বিতীয়টার পাওয়ার কত হবে? 3। যেহেতু আবার চতুর্থ পদ, তাহলে দ্বিতীয়টার পাওয়ার হবে কত? 3। তাহলে আমার এইটার পাওয়ার হলো 3। তাহলে এটার পাওয়ার যদি 3 হয়, তাহলে এইটার পাওয়ার কত হবে? যেহেতু দুইটার যোগফল হবে 7, এখানে আমি দিছি 3, তাহলে এখানে কত দেব ভাইয়া? এখানে আমি দেব হচ্ছে 4। আর নিচে যেন কোন ফ্যাক্টোরিয়াল হয়? এইটার পাওয়ার ফ্যাক্টোরিয়াল, এইটার পাওয়ার ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। একটু আমাকে বলো যে বুঝতে পারছো কিনা, ফিলিংসটা কেমন আমাকে একটু জানাতে থাকো। আর জানাতে জানাতে আমরা এই অঙ্কটাও করে ফেলবো। এই জায়গায় x স্কয়ার y টু দি পাওয়ার 6 এর সহগ তোমাকে বের করতে বলছে। চলো এটাও করে ফেলি। সৃষ্টিকর্তা একজন, অঙ্কের নিয়ম একটা, প্রত্যেকটা অঙ্ক একই ভাবে একই উপায়ে করা যায়। তাহলে এটাও আমি একটা কাজ করি না, প্রথমটা লিখি -3y, এটার পাওয়ার দিতে হবে, তারপর হচ্ছে 2x, এটার পাওয়ার দিতে হবে, এবং সামনে কি হবে? সামনে হবে এই যে সর্বোচ্চ 7 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে এই দুইটার পাওয়ার ফ্যাক্টোরিয়াল। এখন আমাকে কি বের করতে বলছে? y টু দি পাওয়ার 6। তাহলে y টু দি পাওয়ার 6 দিতে গেলে এখানে হইতে হবে 6। x স্কয়ার দিতে গেলে এখানে হইতে হবে 2, কারণ এখানে আছে x স্কয়ার পেতে গেলে এখানে কত দিতে হবে? 2। এখন আমরা একটা নিয়ম বলছিলাম
যে এই দুইটা পাওয়ারের যোগফল, এই দুইটা পাওয়ারের যোগফল কত হতে হবে, এইটার সমান হতে হবে। এই দুইটা পাওয়ারের যোগফল আমার এটার সমান হতে হবে। এখন আমাকে বলো এই দুইটা পাওয়ারের যোগফল কত হয়ে গেছে, বলো এই দুইটা পাওয়ারের যোগফল কত হয়ে গেছে, 8। কিন্তু এই দুইটা পাওয়ারের যোগফল কি 8 হইতে পারবে? এই দুইটা পাওয়ারের যোগফল অবশ্যই 7 হইতে হবে। তাহলে যেহেতু দুইটা পাওয়ারের যোগফল 8 হয়ে গেছে, তার মানে এই পদ পাওয়া সম্ভব নয়। তাহলে এই পদ পাওয়া হবে অসম্ভব। এই দ্বিপদী বিস্তৃতিতে এই পদ পাওয়া যাবে না। অনুরূপভাবে এই অঙ্কে আমি যদি বলতাম যে x³ y⁴ x³ y³ এর সহগ, x³ y³ এর সহগ, তাহলে কি আমি কি x³ y³ পেতাম? দুইটার যোগফল কত হয়ে গেছে 6। আমার হওয়া লাগবে কত? আমার হইতে হবে হলো 7। তার মানে এটা পাওয়া যাবে না। আর যে পদটা নাই, যে পদটা নাই, ধরো কোথাও 3x² নাই, আমি যা বলতেছি কোথাও 3x² নাই, না x² নাই। তা x² নাই মানে কি? এখানে শূন্য x² আছে, শূন্য x² আছে মানে তো x² নাই। তার মানে যা নাই তার সহগ কত? শূন্য। মনে রাখবা, তার উত্তর হবে এই পদের অস্তিত্ব নাই। আর যদি বলে এই পদের সহগ কত, তাহলে উত্তর দিতে হবে শূন্য। যদি বলে x³ y³ যুক্ত পদ, তাহলে বলতে হবে অস্তিত্ব নাই। আর যদি বলে x³ y³ এর সহগ, তাহলে আনসার হবে শূন্য। তাহলে এখানে বলছে x² y⁴ এর সহগ, এটার তো অস্তিত্ব নাই। আর অস্তিত্ব নাই মানে সহগের মান কত? শূন্য। সবাই আমাকে বলো যে ফিল করতে পারছো কিনা দ্বিপদী বিস্তৃতি সূত্র ছাড়া করা যাচ্ছে কি যাচ্ছে না? প্রত্যেকটা অঙ্ক একটা কনসেপ্টে চিন্তা করে উত্তর বের করা যাচ্ছে কি যাচ্ছে না আমাকে একটু জানাতে থাকো। তাহলে এই চ্যাপ্টারের মেইন ফিলিংস গুলো নিয়ে আমি সামনে আসতেছি ইনশাআল্লাহ। এবং আজকে আমি দেখাবো 5.1 5.2 এর যে কোনো অঙ্ক এই বৈশিষ্ট্যের মধ্যে ফেলে দিয়ে তুমি করে ফেলতে পারো। এই জায়গায় তোমাদেরকে অনেকে বলে তোমরা করতে পারো না, আমি তখন অবাক হয়ে যাই। একটা ছেলে, আমার একটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন অঙ্ক করতে পারে না, এটা আমি মেনে নিতে পারি না। আমার তোদের উপর বিশ্বাস আছে, তোরা যে কোনো কিছু জয় করতে পারবি। ইউ হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, ইউ হ্যাভ দ্যাট পাওয়ার। তোমার দ্বারা সবকিছু করা সম্ভব যদি তুমি সঠিক জায়গায় যাইতে পারো। তো আমাদের সাথে অনেকে অলরেডি জয়েন করছে, তো দেখি তোরা আসলে বুঝতে পারতেছিস কিনা, না আমি একা একা বক বক করতেছি, এটা একটু দেখি। ফয়সাল, ফয়সাল কেমন আছিস লক্ষ্মী? তোরা অনেক মিস করি। এই জায়গায় পূজা ফিলিং অ্যামাজিং, দ্যাটস গ্রেট। ইন্তিসার ইশরাক বলছে কোপ, উচ্চ দেবনাথ সেই কোপ, ও দ্যাটস গ্রেট, তোরা অনেক ভালো বুঝিস। তরিকুল বলছিস অ্যামাজিং, ওয়াও। এখানে মাহাতির, মোহাম্মদ মাহাতির, দ্যাটস গ্রেট। এখানে একটু তোরা একটা কাজ কর না, তোদের বন্ধুদের একটু মেনশন কর, আমরা একটু জমায়ে ক্লাস করি, অসাধারণ কিছু ফিলিংস দেব আজকে ইনশাআল্লাহ। এই জায়গায় তো সুস্মিতা বলছিস সেই ক্লাস, ইন্তিসার বলছিস পুরাই গোপ, দ্যাটস গ্রেট। বাপ্পি লক্ষ্মী কেমন আছিস? প্রসেনজিৎ আছিস, ওয়াও সুন্দর। ওকে ওকে, তাহলে আমরা একটু পরের অঙ্কগুলোতে যাব, দেখি একটু ফিল করে ভালো ফিলিংস এর স্বাদ নেওয়া যায় কিনা। আচ্ছা,
বোঝার দরকার নাই, আমরা দ্বিপদী স্থিতিটাকে আগে লিখি। এইটা কত ভাইয়া, x টু দি পাওয়ার 4 1 বাই x কিউব টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার হলো 15। এখন তুমি খেয়াল করো, আমার তো এত কিছু বুঝবো না, কি বের করতে বলছে এটা আমি দেখবো না। আমি কি করব, দ্বিতীয় পদটা লিখব 1 বাই x কিউব লিখব, পাওয়ার দেওয়ার জন্য বসে থাকবো। প্রথমটা লিখব, এটা পাওয়ার দেওয়ার জন্য বসে থাকবো। এবার এখানে কি হবে, এখানে হলো সর্বোচ্চ পাওয়ার 15 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা কাজ করি, এখানে যেটা থাকে সেটা তো r, এখানে যেটা থাকে সেটা r, আর এটার মান কি হয়, যততম পদ তার চাইতে এক কম, যততম পদ তার চাইতে এক কম। এখন আমার প্রশ্ন, এটা কত পদ, চতুর্থ পদ, তাহলে বল দ্বিতীয়টার পাওয়ার কত হবে, সবাই একটু আমাকে কমেন্ট করে জানা। যে আমাদের এখানে দ্বিতীয়টার পাওয়ার কত হবে, তাহলে সবাই সঠিক উত্তর করছিস, এখানে দ্বিতীয়টার পাওয়ার হবে 3। এখন আমরা কি জানি, আমরা জানি এইটার পাওয়ার আর এইটার পাওয়ার, এই দুইটা পাওয়ারের যোগফল কত হইতে হবে, দুইটা পাওয়ারের যোগফল হইতে হবে 15। এইটার পাওয়ার আর এইটার পাওয়ার, এই দুইটার যোগফল কত হতে হবে, যোগফল হতে হবে 15। এখন আমার কোশ্চেন, এখানে যেহেতু আমি 3 দিছি, তাহলে আমার এখানে কত দিতে হবে, আমি এখানে 3 দিছি, তার মানে আমার এখানে দিতে হবে 12। আর নিচে কি হয়, নিচে হয় এই দুইটা পাওয়ারের ফ্যাক্টোরিয়াল, তার মানে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। অঙ্ক কমপ্লিট। সবাই একটু আমাকে কমেন্ট করে জানা যে তোদের ব্যাপারটা চয়কার চকচকা, ফয়াকার ফকফকা কিনা। এটা চকচকা ফকফকা হয়ে গেছে। সব অঙ্ক আমরা একই ভাবে করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এবার আমরা এই অঙ্কটা করি, তার আগে তোদের একটু সময় দেই যে প্রত্যেকটা জিনিস একটু মাথায় ঢুকা, একটু মাথায় ঢুকুক প্রত্যেকটা জিনিস। আর তোরা যারা এইচএসসি 2020 ব্যাচ আছিস, তোদের কার টার্গেট কি, কার ভার্সিটি, কার ইঞ্জিনিয়ারিং, কার মেডিকেল, এটা আমাকে একটু কমেন্ট করতে থাক যে কার ভার্সিটি, কার ইঞ্জিনিয়ারিং, কার মেডিকেল। তাহলে এবার আমরা এই পদটা করি। আমি কি বলছি, আমার এত কিছু দেখার প্রয়োজন নাই। আমি যে কাজটা করব, প্রথমে -1/x³ নেব। এখন এটার পাওয়ার দেওয়ার জন্য বসে থাকবো, x টু দি পাওয়ার 4 নেব, তার পাওয়ার দেওয়ার জন্য বসে থাকবো। আর এখানে কি হবে, এই যে 15 ফ্যাক্টোরিয়াল, 15 ফ্যাক্টোরিয়াল, এই জায়গায় আমার এখন একটা কাজ করার বাকি আছে। আমাকে বলছে x টু দি পাওয়ার 32 যুক্ত পদ, x টু দি পাওয়ার 32 যুক্ত পদ। তাহলে এখানে কত কত পাওয়ার দিতে হবে এটা আমি জানি না, তাহলে আমি ধরে নিলাম এখানকার পাওয়ারটা হলো r, আমরা বরাবরই যেটা ধরি। আর এখানকার পাওয়ারটা কি হবে, এখানকার পাওয়ারটা হলো 15 মাইনাস r। খুব ভালো করে বুঝিও, তাহলে এখানকার পাওয়ার r আর এখানকার পাওয়ার হলো 15 মাইনাস r। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, আমরা জানি পাওয়ারে পাওয়ারে হয় হলো গুণন, পাওয়ারে পাওয়ারে গুণন হয়। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এই পাওয়ার আর এই পাওয়ার তাহলে কি হবে, গুণন হবে। তাহলে 4 * 15 মাইনাস r, তার মানে x এর পাওয়ার হলো 60 মাইনাস 4r। এই যে 4 * 15 মাইনাস r, তার মানে 60 মাইনাস 4r। সবাই আমাকে বলো তো দেখি, এখানে x এর পাওয়ার 3 না x এর পাওয়ার -3? আমাকে এটা আগে কমেন্ট করে জানাও, এখানে x এর পাওয়ার 3 না x এর পাওয়ার -3? তো অনেকে বলছো মেডিকেল, কেউ বলছো ভার্সিটি, কেউ বলছো ইঞ্জিনিয়ারিং, দ্যাটস গ্রেট। আমরা এগুলা নিয়ে কথা বলবো, ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলবো। তাহলে এই জায়গায় তোদের অনেকে কনফিউশনে পড়তে পারিস, 1/x³ মানে কত? এই 1/x³ এটা মানে হলো x টু দি পাওয়ার -3। তার মানে এখানে x এর পাওয়ার কিন্তু 3 না, x এর পাওয়ার হলো -3, x এর পাওয়ার হলো -3।
তাহলে এই যে -3 আর r পাওয়ারে পাওয়ারে গুণন, তাহলে -3 আর r গুণ করলে কত হয়? -3r। খুব ভালো করে বুঝিও। তাহলে আমি দেখলাম এইখানে x এর পাওয়ার হলো 60 - 4r - 3r। আমি এখানে দেখলাম x এর পাওয়ার হলো 60 - 4r - 3r। আর অঙ্ক বলছে x এর পাওয়ার হলো 32। অঙ্ক বলছে x এর পাওয়ার হলো 32, আর আমি জল করে দেখিতে পাইলাম x এর পাওয়ার এটা। তাহলে এইটা সমান কত হবে? 32। যে এখানে আমরা জানি x এর পাওয়ার কত? পাওয়ারে পাওয়ারে গুণ হয় 60 - 4r। এখানে x এর পাওয়ার কত? -3, পাওয়ারে পাওয়ারে গুণ হয় -3r। তাহলে আমি দেখলাম আমার পদটাতে x এর পাওয়ার কত? 60 - 4r - 3r। আর মহান যিনি প্রশ্নকর্তা তিনি আমাকে কি বলছে? x এর পাওয়ার হবে 32। তাহলে আমি x এর পাওয়ার আলাদা করছি 60 - 4r - 3r। তাহলে এটা সমান কত হবে? 32। তাহলে ক্যালকুলেশন করে দেখলাম 7r = 28। তাহলে r এর মান হলো 4। r এর মান হলো 4। এখন r এর মান যদি 4 হয় তাহলে ব্যাপারটা আসলে কেমন হয়? আমি কি এখানে লিখব না নিচে লিখব? নিচে লিখি একটু 1/x³ টু দি পাওয়ার 4। তাহলে এটা কত হবে? x টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 11। 15 - 4 এটা হলো 11 ডিভাইডেড বাই 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হয়? দুইটা পাওয়ার ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। সবাই আমাকে বল বুঝতে পারছিস কিনা এবং দিস ইজ আনসার কোপাই দিতে পারছিস কিনা আমাকে একটু জানা ভাইয়া। তোরা এক একটা অঙ্ক এক এক ভাবে করিস। কেউ কেউ আছিস মহাজ্ঞানী, মহাজ্ঞানীদের কাছে যাস, তারা আবার শর্টকাট শেখায়। এক একটা অঙ্কের জন্য এক এক নিয়ম, প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্টকাট। ভাই এসব শর্টকাট শিখলে পরীক্ষার হলে গিয়ে নিজে শর্টকাট হয়ে যাবে, অঙ্ক শর্টকাট হবে না। ভর্তি পরীক্ষার ছেলের হাতের মোয়ানা যে গাছের পাতার মনে করো যে টাকাগুলো গাছে ধরে আছে, যে ঝোঁক দিলাম পড়ে গেল, এরকম না। তোমাকে একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের পড়া মাথায় ঢুকায় নিয়ে যাইতে হবে। সময় মাত্র 1 ঘন্টা। তো এত সূত্র এত শর্টকাট মনে থাকবে না। কিন্তু আজকে আমরা দেখাচ্ছি পুরো দ্বিপদী বিস্তৃতি, কোনো সূত্র নাই, শুধু কিছু ফিলিংস। এটা বুঝলে প্রত্যেকটা অঙ্ক দেখার আগে উত্তর দেখার সাথে সাথে উত্তর বলতে পারবে ইনশাআল্লাহ। আসিফ লক্ষ্মী কেমন আছিস? তোকে মিস করতেছি এই জায়গায়। এখন তাহলে এবার বের করতে বলছে x টু দি পাওয়ার 10 যুক্ত পদ। আচ্ছা আমি এটা মিশাই দিই, x টু দি পাওয়ার 10 যুক্ত পদের জন্য এটা মিশাই দিই আপাতত। আর x টু দি পাওয়ার 32 এর জন্য r এর মান কত পাইছিলাম? x টু দি পাওয়ার 32 এর জন্য r এর মান পাইছি হলো 4। x টু দি পাওয়ার 32 এর জন্য r এর মান হলো 4। দেখো r এর মান হয় যততম পদ তার চেয়ে 1 কম। r এর মান হলো যততম পদ তার চেয়ে 1 কম। তাহলে যততম পদ হবে r এর মানের চেয়ে 1 বেশি। এই কথাটা বুঝতে পারছো কিনা? r এর মান হলো যততম পদ তার চেয়ে 1 কম। তার মানে যততম পদ হবে r এর মানের চাইতে 1 বেশি। r এর মান যেহেতু যততম পদের চেয়ে 1 কম, তাহলে যততম পদ হবে r এর মানের চেয়ে 1 বেশি। তাহলে বলছি কততম পদে x টু দি পাওয়ার 32 আছে? তাহলে x টু দি পাওয়ার 32 এর জন্য r এর মান কত পাইছি? 4। তাহলে কততম পদ হবে? পঞ্চম পদ। आंसर শেষ, অঙ্ক কমপ্লিট। এবার আমরা কি করব? x টু দি পাওয়ার -17 এর সহগ। আমার মনে হয় x টু দি পাওয়ার -17 এইটার জন্য এই পার্টটা সবাই বুঝছো যে এই পার্টটা তো কমন x টু দি পাওয়ার -17 এর জন্য। তাহলে সহগের ক্ষেত্রে কত হবে? এই জায়গায় দেখো x এর পাওয়ার কত বেরিয়েছিল? 60 - 4r - 3r। যে আমি x এর পাওয়ার কেমনে বিবেচনা করব? 4 * 15 - r -3 * r -3r। তাহলে x এর পাওয়ার হলো 60 - 4r - 3r। আর প্রশ্নকর্তা কি বলছে? x এর পাওয়ার কত? -17। তাহলে এইটা সমান কি হবে? এইটা সমান হবে -17। তাহলে 7r = কত হবে? 77।
তাহলে আমরা বুঝলাম 7 r এর মান হলো 77, তার মানে r এর মান কত হবে 77 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 11। তাহলে আমরা বুঝলাম r এর মান হবে 11। এখন r এর মান যদি 11 হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমরা উত্তরটা করে ফেলি। এখানে হবে -1/x³ টু দি পাওয়ার 11, তাহলে এখানে x টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4, কারণ 11 আর 4 এর যোগফল 15, অথবা 15 - 11 সমান হলো 4। আর উপরে কত হবে 15 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা। এবং এবার আমার কাজটা কি দেখো, আমাকে বের করতে বলছে সহগ। সহগের সংজ্ঞাটা একটু আগে কি বলছিলাম, চলক বাদ দিয়ে যাই থাকবে সেটাই সহগ। চলক বাদ দিয়ে যা থাকবে সেটাই সহগ। সুদীপ্তকে বলো তো অহেতুক স্প্যামিং না করতে। বলো সহগ কাকে বলে, চলক বাদ দিয়ে যা থাকবে সেটাই সহগ। তাহলে আমার এখানে চলক কি, আমার এখানে চলক হলো x, তাহলে আমি x টাকে বাদ দেব, x টাকে বাদ দেব। এখন x টাকে যদি বাদ দেই তাহলে এখানে কি থাকবে -1 টু দি পাওয়ার 11। x ছাড়া তো এখানে কিচ্ছু নাই, x ছাড়া এখানে কিছু নাই, তাহলে এটা বাদ। আর সামনে কত 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাই হচ্ছে আমাদের आंसर। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো কমেন্টে লেখো কো পায়া দিছি। এবার সবাই একটু x টু দি পাওয়ার 10 যুক্ত পদের জন্য r এর মান বের করো তো দেখি। x টু দি পাওয়ার 10 যুক্ত পদের জন্য r এর মান, x টু দি পাওয়ার 10 যুক্ত পদের জন্য r এর মান কত হবে বের করে ফেলো। x টু দি পাওয়ার 10 যুক্ত পদের জন্য r এর মান। আর দেখি তোরা আমার কথা বুঝতেছিস কিনা। তো এখানে অনেকের ভার্সিটি টার্গেট, মেডিকেল টার্গেট, দেখি ভার্সিটি জয়যুক্ত হচ্ছে। ওয়াও দ্যাটস গ্রেট। সবাই কোপাই দিচ্ছিস। তো অনেকের ভার্সিটি টার্গেট আছে, এবং আমি মনে করি যাদের মেডিকেল টার্গেট, বিকল্প অপশন হিসেবে অবশ্যই 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 তোমাকে ভার্সিটি রাখতে হবে। কারণ মেডিকেল চান্স পাবে কতজন 3000 জন, এর মধ্যে সেকেন্ড টাইম 4000 জন ডেন্টাল সহ সেকেন্ড টাইমার আছে। তো পিপার্স পরীক্ষা দেবে কয় লাখ, পরীক্ষা দেবে বা 2 লাখ মেডিকেল ভর্তি পরীক্ষায়, কারণ সবাই তো প্লাস। এখন তো তোমাকে অবশ্যই বিকল্প হিসেবে ভার্সিটি প্রিপারেশন রাখতে হবে। যাদের ইঞ্জিনিয়ারিং তাদেরও বিকল্প হিসেবে ভার্সিটি প্রিপারেশন রাখতে হবে। আর এবার তোমরা যদি চাও, আমার কালকে 10টায়, কালকে সকাল 10টায় ভার্সিটি ব্যাচের মানে একটা ব্যাচ শুরু হয়ে গেছে, আরেকটা ব্যাচ তো অনেক আগে শুরু হয়েছিল, নিউ ব্যাচ আছে, কালকে সকাল 10টায় ক্লাস আছে। তো তোমরা যারা যারা এনরোল করতে চাও ভার্সিটি ব্যাচে খুব দ্রুত এনরোল করে ফেলো। আর যারা এরকম মার কাট কাট ম্যাজিক্যাল কনসেপ্ট শিখতে চাও, শুধু ম্যাজিক্যাল কনসেপ্টগুলো শিখতে চাও, শর্টকাট ট্রিক শিখতে চাও, তার পুরো ম্যাথে ম্যাজিক্যাল কনসেপ্ট আর শর্টকাট ট্রিক্সের ফি মাত্র 750 টাকা। খুব দ্রুত ভর্তি হয়ে যেতে হবে, কারণ আমি এই কোর্সটার ফি বাড়াই দেব, 1000 টাকা করব। এটা as soon as possible, হয়তো কাল থেকে হয়ে যাবে যে 1000 টাকা। তো যারা যারা এই যে ম্যাথের ম্যাজিক্যাল কনসেপ্ট এন্ড শর্টকাট ট্রিক্স, এটার ফি হলো 750। ফিজিক্স, পুরো ফিজিক্সের ম্যাজিক্যাল কনসেপ্ট আর শর্টকাট ট্রিক্স, এটার ফি 750। দেখো আমরা একটা ম্যাজিক্যাল কনসেপ্ট শিখছি, এটা দিয়ে দ্বিপদী বিস্তৃতি সব অঙ্ক করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমি ক্লাসের শেষ পর্যন্ত থাকো, দেখাবো। আর ফিজিক্সেরও এটা দেখাবো। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, ভার্সিটির A to Z প্রিপারেশন, কালকে ক্লাস আছে ফিজিক্স ক্লাস, এবং ফিজিক্স ব্যাচে শুরু হয়ে গেছে, ম্যাথ ব্যাচে শুরু হয়ে গেছে, এবং তোমাদের গ্রুপের অনেকেই ভর্তি হয়ে গেছে অলরেডি। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও as soon as possible আমার সাথে কন্টাক্ট করো, অথবা পলাশ ভাইকে নক দাও। আচ্ছা, তাহলে এই যে x টু দি পাওয়ার 10 এর জন্য ব্যাপারটা কেমন হবে? x টু দি পাওয়ার 10 এর জন্য আমাদের লজিকটা হবে যে এই যে আমার পাওয়ারের যোগফল কত হবে 10, পাওয়ারের যোগফল এখানে, এই যে পাওয়ার এখানে হলো x টু দি পাওয়ার 10, তাহলে এইটা সমান কত হবে 10। তার মানে আমরা বলতে পারবো -7r ইকুয়াল টু হচ্ছে কত, -7r ইকুয়াল টু হলো -50। তাহলে r এর মান কত, r এর মান হলো 50 ডিভাইডেড বাই 7। তাহলে r এর মান হলো 50 ডিভাইডেড বাই 7। কিন্তু একটু আগে আমরা এখন পর্যন্ত যাই দেখতেছি r এর মান কি হবে 0 1 2 3 4 এরকম হবে।
পূর্ণ সংখ্যা হবে, r এর মান তো কখনো ভগ্নাংশ হবে না। আর যেহেতু r এর মান ভগ্নাংশ হবে না, তার মানে এই বিস্তৃতিতে এই পদের কোনো অস্তিত্ব নাই। আমরা জানি r এর মান অলওয়েজ কি হয়, r এর মান অলওয়েজ পূর্ণ সংখ্যা হয়, কিন্তু আমাদের এখানে r এর মান আমরা কি পাইছি, দেখো আমরা এখানে r এর মান কি পাইছি, ভগ্নাংশ পাইছি। তাহলে r এর মান যেহেতু ভগ্নাংশ পাইছি, তার মানে এই দ্বিপদী বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 যুক্ত পদের কোনো অস্তিত্ব নাই। তাহলে x টু দি পাওয়ার 10 যুক্ত পদের आंसर কি হবে, এখানকার आंसर হবে অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। অতএব যেহেতু অস্তিত্ব নাই, তাই x টু দি পাওয়ার 10 এর সহগ কত, x টু দি পাওয়ার 10 এর সহগ যদি বলতো তাহলে आंसर হতো কত, 0। x টু দি পাওয়ার 10 এর সহগ आंसर হবে 0। যে কোনো অঙ্ক দ্বিপদী বিস্তৃতি, যে কোনো অঙ্ক তোমার সামনে দেবে, এই কনসেপ্টে ফেলে দেবে, অবশ্যই অঙ্ক হবে। তোমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র শিখবে ভাই, মধ্য পদের জন্য এক সূত্র, অমুক পদের জন্য এক সূত্র, এটার জন্য আলাদা সূত্র, এগুলার নাকি আবার শর্টকাট আছে। ভাইয়ারা এগুলো দেখায় আর মুখ দেখায়, দেখো শর্টকাট পাই দিবা, ভাই তোমার জীবন নষ্ট করে দিছে সে, সূত্র মুখস্থ করাইতে করাইতে তোমার লাইফ নষ্ট করে দিছে। প্লিজ এইটা করতে যেও না, ম্যাজিক্যাল কনসেপ্ট শিখতে হবে তোমাকে ভালো করতে গেলে। এই জায়গায় খেলা হবে, ধরো তোমাকে এবার বের করতে বলছে 3x - 1/x² টু দি পাওয়ার 18 বিস্তৃতির এক নম্বর মধ্যপদ, 2 নম্বর বৃহত্তম পদ, 3 নম্বর বৃহত্তম পদের সহগ। ভাইয়া কোনো সূত্র নাই ভাইয়া, কোনো আলাদা কনসেপ্ট না, সবই এক কনসেপ্ট, সবই এক কনসেপ্ট, কোনো আলাদা কনসেপ্ট না, বিশ্বাস করো, বিলিভ মি। মধ্য মানে কি, মাঝামাঝি। দেখো মধ্য কেমনে বের করে, 2 দ্বারা ভাগ করে করে, বলো মধ্য কেমনে বের করে, 2 দ্বারা ভাগ করে করে। তাহলে এখানে এই বিস্তৃতির r এর মান কত হবে, 2 দ্বারা ভাগ, তার মানে 9। তাহলে এখন আমার নিয়মটা কি, দ্বিতীয় পদ লিখতে হয়, তার পাওয়ার দিতে হয়, প্রথম পদ লিখতে হয়, তার পাওয়ার দিতে হয়। সামনে হবে 18 ফ্যাক্টরিয়াল, 18 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, তাহলে আমরা কি পাইলাম, দ্বিতীয়টার পাওয়ার হবে 9, দ্বিতীয়টার পাওয়ার হবে 9, তাহলে এখানে দিলাম 9, দুইটা পাওয়ারের যোগফল কত হইতে হবে, 18। তাহলে দুইটা পাওয়ারের যোগফল যেহেতু 18 দিতে হবে, তাহলে এখানেও তুমি দাও 9। এখন তাহলে নিচে কত হবে, 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টরিয়াল। দিস ইজ आंसर, খেলা খতম, শেষ। শেষ, খেল খতম। যে আরো যদি আমি সহজ করি, মধ্যপদ মানে মাঝামাঝি হবে, এটাকে মাঝামাঝি করে ভাগ করে দাও, তাহলে মাঝামাঝি করে ভাগ করলে কত, 9 9 9 হয়, তাহলে এখানেও 9 এখানেও 9, আর নিচে তো হয় এটার পাওয়ার ফ্যাক্টরিয়াল এটার পাওয়ার ফ্যাক্টরিয়াল, অঙ্ক কমপ্লিট। আরেকটা জিনিস মনে রাখবে, মধ্যপদই একটা দ্বিপদী বিস্তৃতির বৃহত্তম পদ, আর মধ্যপদের সহগই বৃহত্তম সহগ। লিখে রাখো, মধ্যপদ একটা দ্বিপদী বিস্তৃতির বৃহত্তম পদ, আর মধ্যপদের সহগই বৃহত্তম সহগ। মধ্যপদ একটা দ্বিপদী বিস্তৃতির বৃহত্তম পদ, আর মধ্যপদের সহগই বৃহত্তম সহগ। তার এটার आंसर বৃহত্তম পদ কত হবে, 18 ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল 3x টু দি পাওয়ার 9 মাইনাস 1/x² টু দি পাওয়ার 9। নো, বৃহত্তম পদের সহগ, সহগ কাকে বলে, চলক ছাড়া যা থাকে তাই সহগ। আমি আবারও বলছি, সহগ কাকে বলে, চলক ছাড়া যা থাকে তাই সহগ। এখানে চলক কোনটা, এখানে চলক হলো x, তার মানে এই পদের মধ্যে যদি আমি x টাকে মিশাই দেই তাহলে আমি সহগ পেয়ে যাব। তাহলে x মিশাই দিলাম, 1/x মিশাই দিলাম, তাহলে এখানে কি মাইনাস থাকা মানে কি থাকা, আসলে -1 থাকা, তাহলে এইটা হলো আমার সহগ। শেষ, অঙ্ক কমপ্লিট।
দেখো এখানে n এর মানটা কেমন ছিল, n এর মানটা ছিল জোড়, তাহলে যখন n এর মান জোড় তখন আমি মধ্যপদ পেলাম কয়টা, একটা। তাহলে n এর মান জোড় হলে মধ্যপদ একটা, n এর মান জোড় হলে মধ্যপদ একটা, n এর মান জোড় হলে মধ্যপদ একটা। এবার আমরা মধ্যপদ রিলেটেড আরেকটা অঙ্ক করি, কিন্তু আমি দ্বিপদী বিস্তৃতিটা একটু চেঞ্জ করে দেব, আমি বললাম 2x 1/x² টু দি পাওয়ার 17, খুব ভালো করে বুঝিও, 17 না 18 দিলাম এবার না 17। খেয়াল করো, তাহলে এই বিস্তৃতির মধ্যপদ বের করব। তাহলে মধ্যপদ যাই বের করো, আগে আমার কার মান বের করতে হবে, r এর মান 17/2, কারণ মধ্যপদ দুইটা রাখা করতে হয়। কিন্তু এখন আমাকে বলো তো দেখি, r এর মান কি কখনো ভগ্নাংশ হতে পারে? বলো আমাকে, r এর মান কি কখনো ভগ্নাংশ হতে পারে? জানো যে r এর মান মধ্যপদটাই বৃহত্তম পদ, মানে একটা পদের সবচেয়ে মোটা সোটা পদ হবে যেটা মধ্যপদ। তো মধ্যপদ তুমি যেটা বের করছো ওটাই বৃহত্তম পদ, তার মানে বৃহত্তম পদ বের করতে গেলে মধ্যপদ বের করতে হবে, আর কিছু না। কোশ্চেনজিৎ, আই হোপ তুমি বুঝতে পারছো। তাহলে r এর মান কখনো ভগ্নাংশ হতে পারে না, যেহেতু r এর মান ভগ্নাংশ হতে পারে না, তো পূর্ণ সংখ্যা বানানোর জন্য এখানে একবার +1 করবা, একবার -1 করবা। খুব ভালো করে বুঝিও, পূর্ণ সংখ্যা করার জন্য একবার তুমি +1 করবা, একবার -1 করবা। তাহলে ক্যালকুলেশন করলে r এর মান কত আসবে, 17 -1/2, 17 -1/2, তার মানে 16/2, একবার আসবে 8 আর একবার আসবে 9। তাহলে তুমি r এর মান পাইলা দুইটা, একটা হলো 8 আর একটা হলো 9। তাহলে যেহেতু r এর মান দুইটা পাইছো, তাহলে এবার মধ্যপদ কয়টা হবে, দুইটা হবে। r এর মান দুইটা, মধ্যপদ দুইটা। এখন পদ বের করার নিয়মটা কি, দ্বিতীয়টা লিখতে হয়, প্রথমটা লিখতে হয়, এখানে সর্বোচ্চ পাওয়ার দিতে হয়। তাহলে এটা একটা, দ্বিতীয়টা লিখতে হয়, প্রথমটা লিখতে হয়, সর্বোচ্চ পাওয়ার দিতে হয়। এখন এরপরে আমাদের কাজটা কি, r এর মান বসাই দেয়া। তাহলে এখানে আমি প্রথমে r এর মান বসাবো হচ্ছে 9, r এর মান বসাবো 9। তাহলে এখানে যদি 9 বসাই, দুইটার যোগফল কত হওয়া লাগবে, 17। সহজ কথা, যে জায়গায় এটাকে এখানে 9 বসাবা, এখানে হবে 8, আর পরের বার এখানে 8 বসাবা, তাহলে এখানে হবে 9, মানে এই দুইটা ইন্টারচেঞ্জ হবে, একবার এখানে 9 এখানে 8, আর একবার এখানে 8 এখানে 9। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, এখানে যেহেতু 9 বসাইছো, দুইটার যোগফল কত হবে 17, তাহলে এখানে হইতে হবে 8। তো এখানে যেহেতু 8 বসাইছো, তাহলে এখানে কত হবে 9, আর নিচে কি হয়, এই দুইটা পাওয়ারের ফ্যাক্টরিয়াল, তার মানে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টরিয়াল। তো 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টরিয়াল। সবাই আমাকে বলো যে বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো কমেন্টে লেখো, কোপায় দিছি। তাহলে এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি ভাইয়া, আরেকটা সিদ্ধান্ত নিতে পারি। তো সিদ্ধান্তটা কি, সিদ্ধান্তটা হচ্ছে, খুব ভালো করে বুঝিও, যে সিদ্ধান্ত হচ্ছে যে এখানে r এর মান কি ছিল, সরি n কি ছিল, বিজোড়। তাহলে n বিজোড় হলে মধ্যপদ হয় দুইটা, মধ্যপদ হয় দুইটা। আর সেখানে r এর মান কত হয়, সেখানে r এর মান হয় n ± 1 ডিভাইডেড বাই 2, সেখানে n/2 না হয়ে হয় n ± 1/2। সবাই আমাকে বলো যে বুঝতে পারছো কিনা। তাহলে বুঝতে পারলে তুমি কেমন ফিল করছো এটা আমাকে একটু জানাও। ভাইয়া 5.2 এরও সব অঙ্ক একই ভাবে করা যায়, যে কোনো অঙ্ক নিয়ে আসো, এই ম্যাজিক্যাল কনসেপ্টটা ব্যবহার করবা, তোমার যে কোনো অঙ্ক অবশ্যই হয়ে যাবে। ভর্তি পরীক্ষায় ভালো করতে গেলে এরকম কিছু কনসেপ্ট জানতে হবে, যেটা দিয়ে পুরো চ্যাপ্টারটা করে দেয়া যায়। ভাইয়া সরল রেখায় একটা লাইন জানলে যে কোনো সরল রেখার সমীকরণ বের করতে পারবে ভাইয়া। ক্যালকুলাসে একটা কনসেপ্ট দিয়ে তুমি 70% অঙ্ক করতে পারবে ভাইয়া, 80% অঙ্ক করতে পারবে ভাইয়া, এটা করা যায়।
করা যায়, এর জন্য কি তুমি আমাকে জেল ফাঁসি দিবা? যা, আমি তো দ্বিপদী বিস্তৃতি দেখাইছি, কোনো ফর্মুলা নাই, শুধু লজিক অ্যাপ্লাই করো। যখন তুমি লজিক অ্যাপ্লাই করবে দেখবে অঙ্ক হয়ে গেছে, এবং প্রত্যেকটা অঙ্ক দেখার সাথে সাথে উত্তর হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড ফিলিংস। এই ফিলিংস এর স্বাদ দিতে গেলে, ভার্সিটিতে কোপায় আনসার করতে গেলে তোমাকে কি করতে হবে? এগুলা পারতে হবে। তো এই জায়গায় তোমরা যদি মনে করো যে তোমরা ভাইয়ের কাছে আসলে বেস্ট কিছু পাবা, খুব দ্রুত এনরোল করে ফেলতে পারো। কালকে ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস আছে, আমরা একদম জমায়ে কোপানো ক্লাস করাবো কালকে সকাল 10টায়। এবং যারা যারা এই ম্যাজিক্যাল কনসেপ্টগুলো, অ্যাট লিস্ট ম্যাজিক্যাল কনসেপ্টগুলো পেতে চাও, তো তোমরা একটা কাজ করবে, তোমরা ওই ম্যাথের ম্যাজিক্যাল কনসেপ্ট এই কোর্সটা, ওটার ফি খুবই কম, মাত্র 750 টাকায় ওই কোর্সটাতে তোমরা জয়েন করতে পারো। তো আমরা অনেকক্ষণ ধরে বকাবকি করতেছি, তোরা অনেকক্ষণ ধরে আসিস। যদিও আজকে পুরো চ্যাপ্টারটা শেষ করার প্ল্যান ছিল দ্বিপদী বিস্তৃতির, কিন্তু এই পর্যন্তই থাক না আজকে, কি বলিস? থাকুক, এই পর্যন্তই থাকুক আজকে। হ্যাঁ, এই পর্যন্তই থাকুক, তো দেরি করা যাবে না। তো চলে আয়, ইনশাআল্লাহ আমরা একসাথে পুরো ম্যাথটা শেষ করব, পুরো ফিজিক্সটা শেষ করব। আর এতটুকু বলবো, যারা ভর্তি প্রস্তুতির জন্য রূপম ভাইকে বেছে নিবি, তাদের স্বপ্নের জায়গায় পৌঁছানো দেওয়ার জন্য আমার জায়গা থেকে যা যা করার দরকার আমি সবকিছু তোদের জন্য করব। আর সবার জন্য একটা ঘোষণা দিয়ে রাখি, কালকে আমরা ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের উপরে, মানে ভার্সিটি ভর্তি পরীক্ষার উপরে স্পেশাল একটা ওরিয়েন্টেশন ক্লাস করাবো রাত 9টায়। সেই ক্লাসটাতে তোরা সবাই থাকিস। রাত 9টায় একটা স্পেশাল, অনেক বড় করে আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস করাবো। আর যদি মনে করিস যে না, আমরা ভাইয়ের কাছে কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্লাস পাই, এই ক্লাসগুলো সাধারণত অন্য জায়গায় ওইভাবে হয় না, একটু এক্সেপশনাল মনে হয়, তোরা যদি এরকম মনে হয় যে না তোরা আসলে এখানে এক্সেপশনাল কিছু পাচ্ছিস, তাহলে একটা কাজ করতে পারিস, তোরা গ্রুপে তোদের ফ্রেন্ডদের একটু বেশি বেশি করে ইনভাইট করতে পারিস, গ্রুপে বন্ধুদের জয়েন করাও, তাহলে আমি রেগুলারই ক্লাস নিতে থাকবো ইনশাআল্লাহ। একটু সবাই, তোরা যদি আমরা সবাই মিলে যদি এক হয়ে কাজ করি, সবাই যদি তোমার 50 জন করে বন্ধুকে অ্যাড করো, তাহলে আমরা রেগুলার ক্লাস নেব। কথা দিলাম তোমাদেরকে একটু কাজ করতে হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, ভাইয়ের জন্য দোয়া করিস, আমি তোদের জন্য সবার জন্য দোয়া করি। তোদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি। থ্যাংক ইউ।